আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, জৈব রসায়ন। এবং এই জৈব রসায়ন অধ্যায়ে আমরা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জৈব যৌগের যে শ্রেণী বিভাগ সেটা নিয়ে পড়ব। এখানে প্রথমে আমরা জৈব যৌগের যেহেতু শ্রেণী বিভাগ থেকে শুরু, জৈব যৌগ কি, হাইড্রোকার্বন কি, এগুলো নিয়ে একটু জেনে নিব। তোমার হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে তোমার মিথেন তৈরি হচ্ছে CH4, তারপর ইথেন তৈরি হচ্ছে C2H6। এই সবগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এছাড়া আরো অনেক লাখ লাখ যৌগ আছে। আর জৈব যৌগ হলো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জৈব যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন এবং তার জাতক সমূহকে বা হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়। যেমন মিথেন, মিথেন থেকে একটা যৌগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটাও কিন্তু একটা জৈব যৌগ। তারপর মিথাইল অ্যামিন, এটা হচ্ছে মিথাইল অ্যামিনের সংকেত। তারপর আছে মিথাইল অ্যালকোহল। এই সবগুলাই কিন্তু জৈব যৌগের অংশ। তারপর ইথেন থেকে তৈরি হচ্ছে ইথাইল ক্লোরাইড। তারপর তৈরি হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। এটা হচ্ছে ইথাইল অ্যামিন, এটা হচ্ছে তার সংকেত। তো এভাবে জৈব হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক বা বলতে পারো হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলি। তবে সেখানে কার্বন, হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এগুলো থাকতে পারে। রসায়নের যে শাখায় আমরা এই জৈব যৌগ নিয়ে আলোচনা করি বা বলতে পারো হাইড্রোকার্বন ও তার জাতক সমূহ নিয়ে আলোচনা করি, সেটাকে বলা হয় জৈব রসায়ন। তো জৈব যৌগ কিন্তু আসলে একদিনে সৃষ্টি হয় না, এটা অনেক দিনের ফসল। তো এখানে প্রথমে ধারণা করা হতো আসলে জৈব যৌগ শুধুমাত্র উদ্ভিদ বা প্রাণী দেহ থেকেই উৎপন্ন হয় বা নিঃসৃত হয়। এটা বাইরে থেকে তৈরি করা যায় না বা ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। যেমন তোমার প্রথম এই মতবাদটা ছিল হচ্ছে প্রাণ শক্তির মতবাদ। এটা হচ্ছে বার্জিলিয়াসের প্রাণ শক্তির মতবাদ। উনি প্রথম বলেন যে জৈব যৌগ শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণী দেহ থেকেই নিঃসৃত হয়, এটাকে ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। অজানা শক্তির প্রভাবে এটা তৈরি হয়। পরবর্তীতে ফ্রেডরিক ওলার নামে আরেকজন বিজ্ঞানী, উনি আসলে তোমার লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় একটা অজৈব যৌগ তৈরি করতে চাইছিলেন, অ্যামোনিয়াম সায়ানেট। তো অ্যামোনিয়াম সায়ানেট যখন তৈরি করতে গেলেন, ওই বিক্রিয়ার যে তাপমাত্রা ছিল, ওই তাপমাত্রাতে যে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হলো, সেটা নিজে থেকেই আবার একটু পুনর্বিন্যস্ত হয়ে গেল, মানে একটু নিজের বিন্যাসটাকে চেঞ্জ করলো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটা নিজে থেকে পুনর্বিন্যস্ত হয়ে ওই একই তাপমাত্রাতে। স্যার, আপনার কথা সাউন্ড অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না। আচ্ছা, বাকিটা স্যার আপনার ভলিউম অনেক কম। এখন কি বোঝা যাচ্ছে কথা স্পষ্ট? না স্যার, আগের মতোই। স্যার কথা স্পষ্ট, বাট হচ্ছে সাউন্ডটা কম আপনার। এখন কথা কি আগের চেয়ে জোরে শোনা যাচ্ছে? স্যার এবার ঠিক আছে। স্যার ঠিক আছে এবার। এর আগে ক্লাসে তোমরা অথবা এই সেকশন ওরা বলেছিল যে সাউন্ড অনেক জোরে শোনা যাচ্ছে, এই জন্য সাউন্ড একটু কমাই দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, তো উনি লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করছিলেন। তো যে তাপমাত্রায় বিক্রিয়াটা করতেছিলেন, সেই তাপমাত্রাতে এই অ্যামোনিয়াম সায়ানেটটা তোমার পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়াতে পরিণত হয়ে গেল। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত আর কি। এখানে একটা NH2 থাকবে। এই যে ইউরিয়া তৈরি হয়ে গেল, ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ যেটা উদ্ভিদে পাওয়া যায়। হ্যাঁ, তো ওখান থেকে ধারণা আসলো যে না,
ল্যাবরেটরিতেও আমাদের জৈব যৌগগুলোকে তৈরি করা সম্ভব, এবং সেখান থেকে কিন্তু আসলে জৈব যৌগের এত বিস্তৃতি। তো এবং জৈব যৌগের সংখ্যা প্রায় হচ্ছে 80 লক্ষের মতো, তার বেশি, আর অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষের মতো। তো যাই হোক, তো এই জৈব যৌগের শ্রেণীবিভাগে আমরা দেখবো, 4 আকারে দেখবো। তার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে জেনে নিব, যেমন অ্যালকাইল মূলকটা কি বা অ্যারাইল মূলকটা কি, অ্যারাইল গ্রুপ কি, সেগুলো একটু আমরা জেনে নিব। তোমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অবশিষ্ট যে যৌগটা থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল। যেমন ধরো এই যে মিথেন CH4, এখান থেকে যখন আমি একটা হাইড্রোজেনকে সরাই দিব, তখন যে CH3 মূলকটা তৈরি হলো এটাকে বলা হয় মিথাইল মূলক, মানে এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। তারপর ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তৈরি হয় ইথাইল। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তৈরি হয় প্রোপাইল। এটা হচ্ছে অ্যালকাইল। আর অ্যারাইল হলো বেনজিন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অবশিষ্ট অংশটাকে বলা হয় অ্যারাইল বা ফিনাইল বলা হয়। ঠিক আছে, তো অ্যারাইলকে সংক্ষেপে AR দিয়ে প্রকাশ করা হয়, আর অ্যালকাইলকে সংক্ষেপে R দিয়ে প্রকাশ করা হয়। তো আহ, যেমন তোমার অ্যারাইল ক্লোরাইড, ফিনাইল ক্লোরাইড, অ্যারাইল ফিনাইল সায়ানাইড অথবা অ্যারাইল ফিনাইল অ্যামিন, এগুলো হচ্ছে সব অ্যারাইল গ্রুপের উদাহরণ। যেমন ধর আমি এখানে যদি দেখাই, এই যে বেনজিন আঁকলাম, এই বেনজিনের কিন্তু প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে এবং একটা করে হাইড্রোজেন আছে। এখন আমি যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলি বা সরিয়ে ফেলি, তাহলে যে মূলকটা তৈরি হবে সেটাকে বলা হবে অ্যারাইল। এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিলাম, ওই হাতটা খালি অবস্থায় আছে। এখন এই জায়গায় যদি একটা ক্লোরিন আসে, তাহলে সেটাকে বলা হবে অ্যারাইল ক্লোরাইড বা ফিনাইল ক্লোরাইড। যদি এখানে ক্লোরিন না এসে এখানে সায়ানাইড আসে, তাহলে অ্যারাইল সায়ানাইড। ঠিক আছে, যদি এখানে অ্যামিন মূলক আসে, তাহলে অ্যারাইল বা ফিনাইল অ্যামিন। যেমন এখানে অ্যারাইল হ্যালাইডের উদাহরণগুলো দেওয়া আছে, যেমন ফ্লোরোবেনজিন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফ্লোরোবেনজিনের উদাহরণ, তারপরটা আছে ক্লোরোবেনজিন, তারপরটা আছে ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন। এই সবগুলো হচ্ছে অ্যারাইল বেনজিনের উদাহরণ। এখানে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে তার জায়গায় চলে আসছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো আসছে। তারপর হচ্ছে ভিনাইল। ভিনাইল গ্রুপটা কি? তোমার ইথিন থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অবশিষ্ট অংশকে ভিনাইল বলা হয়। যেমন এখানে ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, চলে গিয়ে সেখানে ক্লোরিন চলে আসছে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। হাইড্রোজেনটা চলে গেছে, তাই হচ্ছে ভিনাইল। তারপর হচ্ছে তোমার এটার নাম ভিনাইল সায়ানাইড। ভিনাইল সায়ানাইডের সংকেত হচ্ছে যে ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে তার জায়গায় সায়ানো মূলক আসছে, এটার নাম হচ্ছে ভিনাইল সায়ানাইড। তারপরে ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে হাইড্রোক্সাইড মূলক চলে আসলে তার নাম হবে ভিনাইল অ্যালকোহল। ভিনাইল গ্রুপটা হচ্ছে ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে বলা হয় ভিনাইল। আর অ্যালাইল হচ্ছে প্রোপিনের 3 নম্বর কার্বন থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অবশিষ্ট অংশকে অ্যালাইল গ্রুপ বলা হয়। যেমন এখানে প্রোপিনের যদি আমরা সংকেতটা দেখি, CH3, এটা হচ্ছে প্রোপিনের সংকেত। এই প্রোপিন থেকে যদি 3 নম্বর কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, চলে গেলে যে মূলকটা তৈরি হবে সেটাই হচ্ছে অ্যালাইল, অ্যালাইল গ্রুপ। হ্যাঁ, এবং সেই জায়গায় তোমার যখন অ্যালকোহলীয় OH মূলক যুক্ত হবে তখন সেটার নাম হবে অ্যালাইল অ্যালকোহল। যদি সেখানে ক্লোরিন যুক্ত হয় তাহলে অ্যালাইল ক্লোরাইড। যদি সায়ানো মূলক যুক্ত হয় তাহলে নাম হবে অ্যালাইল সায়ানাইড। তারপর হচ্ছে বেনজিনের সমগোত্রক যৌগ। বেনজিন থেকে এক বা একাধিক হাইড্রোজেনকে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে উৎপন্ন যৌগের বেনজিনের সমগোত্রক বলা হয়, সমগোত্রক যৌগ বলা হয়।
বেনজিন থেকে যখন একটা একাধিক হাইড্রোজেনকে আমরা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করব, তখন সেই যৌগগুলোকে বেনজিনের সমগোত্রক যৌগ বলা হবে। যেমন এখানে বেনজিনের হাইড্রোজেন একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, এটা হচ্ছে বেনজিনের একটা সমগোত্র, এর নাম হচ্ছে টলুইন। এর নাম হচ্ছে টলুইন। এখানে বেনজিনের দুইটা হাইড্রোজেন যখন দুইটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তখন সেটাকে বলা হয় জাইলিন। একটা মিনিট। তো বেনজিনে যখন দুইটা হাইড্রোজেন দুইটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি জাইলিন। তাহলে এই সংখ্যাটা হচ্ছে জাইলিনের। এটাও তোমার বেনজিনের একটি সমগোত্রক যৌগ। তারপর হচ্ছে বেনজাইল মূলক। এটা হচ্ছে টলুইন থেকে পার্শ্ব শিকল থেকে, টলুইনের পার্শ্ব শিকল থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অবশিষ্ট আচ্ছা, যেটা বলছিলাম, তো এইটা হচ্ছে টলুইনের সংখ্যা উপরে দেওয়া আছে। এই CH3টাকে বলা হয় টলুইনের পার্শ্ব শিকল। হ্যাঁ, এই পার্শ্ব শিকল থেকে যখন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তখন সেটাকে বলা হয় বেনজাইল। হ্যাঁ, যেমন এখানে এই পার্শ্ব শিকল থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা হাইড্রোক্সাইড মূলক চলে আসছে, তাই এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এই পুরো অংশটাকে বলা হয় বেনজাইল। আর এখানে OH এর জন্য হচ্ছে অ্যালকোহল, তাই এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এখানে যদি OH মূলক না থেকে CN থাকতো বা সায়ানাইড মূলক থাকতো, তাহলে এটার নাম হতো বেনজাইল সায়ানাইড। ঠিক আছে, এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এর আগের স্লাইডে একটা কোয়েশ্চেন ছিল। বলো। এর আগে এরও আগে? হ্যাঁ স্যার, না এটাতে সরি। হ্যাঁ, এখানে হচ্ছে ভিনাইল প্রোপিনটা হচ্ছে একটা ইথিন, এখান থেকে যখন 3 নম্বর কার্বন থেকে যখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, তখন হচ্ছে আমরা তো এটাকে ভিনাইল ভিনাইল অ্যালকাইলও তো ভিনাইল ক্লোরাইড অথবা ভিনাইল অ্যামিনও তো বলতে পারতাম, তাহলে শুধু শুধু অ্যালাইল কেন আনলাম? না না, এটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে যখন প্রোটিনের 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে সরাসরি দ্বিবন্ধন যুক্ত কার্বন থেকে কিন্তু হাইড্রোজেনটা যাচ্ছে না। দ্বিবন্ধনের পাশে তোমার যেটা হচ্ছে সম্পৃক্ত কার্বন, এটা কিন্তু সম্পৃক্ত কার্বন বলা হয়, কারণ তার 4টা হাতি বন্ধন গঠনে অংশগ্রহণ করছিল। সেই জায়গা থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, সেটাকে বলা হয় তোমার অ্যালাইড। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইথিন থেকে মানে হচ্ছে তোমার দ্বিবন্ধনযুক্ত কার্বন থেকে যখন হাইড্রোজেনটা চলে যাচ্ছে, তখন সেটাকে প্রচলিত পদ্ধতিতে নামকরণ করা হচ্ছে ভিনাইল। ঠিক আছে, এগুলা কিন্তু এখনকার নামকরণ জি পদ্ধতি স্যার, না, এটা ক্লিয়ার হচ্ছে প্রচলিত পদ্ধতিতে নামকরণের সময় এগুলো আসছে। আর আইইউপিক পদ্ধতিতে এখন এগুলো আর ইউজ করা হয় না, ভিনাইল অ্যালাইন এগুলো আর ইউজ করা হয় না। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার টলুইন, সমগোত্রক ইথাইল যৌগ আর বেনজিন বেনজিন আর এর মধ্যে ডাইল। পার্থক্য সেটা আসলে কিভাবে বুঝবো এক মিনিট, প্রথমে একটু আয়েশা প্রশ্নটা করে নিই, তারপরে আরেকজন যে প্রশ্ন জিজ্ঞেস করছো সেও করবে। এবার প্রশ্নটা বলো তুমি। সবাই করলে বুঝতে পারি না। বলো। আয়েশা রহমান, তোমার মনে হয় প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছিল, বলো প্রশ্নটা কি? আয়েশা রহমান, তুমি কি প্রশ্নটা করবা? না হলে আরেকজন প্রশ্ন করবে। আরেকজনকে প্রশ্ন করতেছিলাম। স্যার টলুইন, ইথাইল বেনজিন আর জাইলিনটা বুঝতে পারিনি। আচ্ছা, জাইলিনের কথা বলছে। টলিন মানে হচ্ছে বেনজিনের যখন একটা হাইড্রোজেন একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে,
তখন সেটাকে আমরা মিথাইল বেনজিনও বলতে পারি, তবে এটা বাণিজ্যিক ভাবে এটাকে টলুইন বলা হয়, নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তখন ওখানে আরেকটা হাইড্রোজেন আরো একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন সেটাকে বলা হয় জাইলিন। এগুলো সবই বাণিজ্যিক নাম বা বলতে পারি প্রচলিত নাম, এগুলো কিন্তু আয়ুর্বেদ নাম না। তো বেনজিনে একটা মিথাইল মূলক থাকলে সেটা টলুইন, যে কোনো জায়গায় ইথিল বেনজিন হবে। ইথাইল বেনজিন না অন্য কোনটা কথা বলতেছো? এইটা কথা বলছো, জাইলিনের কথা বলতেছো? জাইলিনটা ইথাইল বেনজিন হবে কিনা সেটা না জিজ্ঞেস স্যার, করছো? ইথাইল বেনজিনের কথা ইথাইল বলতেছি। বেনজিনটা হচ্ছে এখানে সংকেত এরকম হবে, জি স্যার। আমি সংকেতটা লিখে দিচ্ছি। জাস্ট এখানে বেনজিনের সাথে একটা ইথাইল মূলক যুক্ত করে দিলে তার নাম হয়ে যাবে স্যার ইথাইল আপনার বেনজিন। কথাটা ভেঙে ভেঙে আসতেছে, তাই বুঝতে পারি না। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বেনজিনের একটা হাইড্রোজেন চলে গিয়ে যখন এরকম একটা ইথাইল মূলক চলে আসবে, তখনই সেটাকে বলা হবে তোমার ইথাইল বেনজিন। এটা আলাদা করে কোনো বাণিজ্যিক নাম নাই যে তুমি টলুইন বলতে পারো, এটাকে ইথাইল বেনজিন বলতে হবে। শুধুমাত্র CH3 থাকলেই সেটা হচ্ছে টলুইন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আপনার কথা আসতেছে। কেটে কেটে আসছে। নেটওয়ার্কটা দুর্বল, তাই এই অবস্থা হচ্ছে এখানে। আচ্ছা দেখো, এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, এখন তাহলে যেটা বলছিলাম, বেনজিনের সাথে যদি শুধুমাত্র CH3 থাকে তাহলে সেটা হচ্ছে টলুইন, আর যদি সেখানে দুইটা CH3 মূলক থাকে তাহলে সেটা হবে তোমার জাইলিন। আর যদি এরকম ইথাইল মূলক থাকে তাহলে তাকে ইথাইল বেনজিন আকারে লিখতে হবে, ওইটাকে আর টলুইন লেখা যাবে না। ঠিক আছে, সংকেত তিনটাই লেখা আছে এখানে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার দুইটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে তাহলে জাইলিন হবে। হ্যাঁ রাইট, জাইলিন হবে। তবে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে হবে, মানে CH3 দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। ঠিক আছে? স্যার বেনজাইলটা একটু আবার বলবেন? বেনজাইল, আচ্ছা বেনজাইলটা হচ্ছে এই যে আমরা এখানে টলুইনের সংকেতটা লিখছিলাম, এই টলুইনের সংকেতে তোমার এই বেনজিনটা কিন্তু হচ্ছে প্রধান শিকল, কারণ এই শিকলে কার্বন সংখ্যাটা বেশি। হ্যাঁ, আবার বলতেছি, এটা হচ্ছে টলুইনের সংকেত। টলুইনে তোমার যে চক্রটা আছে সেই চক্রে মোট কয়টা কার্বন আছে? 6টা। 1 2 3 4 5 6, মোট 6টা কার্বন আছে। আর বাইরের শিকলে একটা কার্বন আছে। হ্যাঁ, তাহলে আমাদের এইটা হবে প্রধান শিকল, এই চক্রটা হবে প্রধান শিকল, আর এই বাইরেটা হয়ে যাবে শাখা শিকল বা বলতে পারে পার্শ্ব শিকল। এই পার্শ্ব শিকল থেকে যখন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে তখন সেটাকে বলা হবে বেনজাইল। হ্যাঁ, এই যে এই CH3 থেকে যখন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে তখন সেটাকে আমরা বলবো বেনজাইল। এবার বুঝতে পারছো? ধরো এটাকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এটা CH2 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে বেনজাইল মূলক। এখানে একটা OH অ্যালকোহলীয় মূলক এসে যুক্ত হলো, তাহলে এটার নাম হয়ে গেল বেনজাইল অ্যালকোহল। প্রশ্নটা যে জিজ্ঞেস করছিল বুঝতে পারছো? তোমরা কি কথা বুঝতে পারতেছো? মানে এখন কি কথা শোনা যাচ্ছে? না স্যার। স্যার আপনি একবার লিফট নিয়ে জয়েন করে দেখতে পারেন, মানে তাহলে স্যার এই প্রবলেমটা নাও হতে পারে। নেটওয়ার্ক গুলো চেঞ্জ করে দেখা হচ্ছে বারবার। তোমাদের এখন আরেকটা নেটওয়ার্কে দিলাম, এখনো কি কথা মানে ভেঙে ভেঙে আসতেছে? তাহলে একবার নতুন করে এটা শুরু করে
আমি ক্লাসটা আবার নতুন করে স্টার্ট করতেছি, আবার নতুন করে লিংক থেকে জয়েন করে। হ্যাঁ, এখন কি কথা না, এখনো কথা ভেঙে ভেঙে আসতেছে? না স্যার, ঠিক আছে এখন। আচ্ছা, যেটা বলছিলাম, না স্যার এখন ঠিক ঠিক আছে। ঠিক আছে। এখন দেখো, এই যে আমরা টলুইনের সংকেতটা যদি লিখি CH3, তো এখানে টলুইনের এই CH3 মূলকটাকে বা অংশটাকে বলা হয় পার্শ্ব শিকল। এই পার্শ্ব শিকল থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে, তখন কিন্তু তৈরি হবে CH2। এই অংশটাকে বলা হয় বেনজাইল। ঠিক আছে, এখন এর সাথে যদি অ্যালকোহলীয় মূলক যুক্ত হয় তাহলে নামটা হবে বেনজাইল অ্যালকোহল। যদি এখানে সায়ানাইড মূলক যুক্ত হয় তাহলে নাম হবে বেনজাইল সায়ানাইড। ঠিক আছে, এইভাবে আসলে বেনজাইল মূলকটার নামকরণ করা হয়েছে। স্যার কোন অংশটাকে পার্শ্ব শিকল ধরে করতে হবে? এই যে CH3, এই CH3 অংশটা হচ্ছে পার্শ্ব শিকল এখানে। এই বেনজিনের অংশটা হচ্ছে প্রধান শিকল। ঠিক আছে, জি স্যার। তার কোনো প্রশ্ন আছে? এখন আমরা না স্যার। এখন আমরা তাহলে জৈব যৌগের শ্রেণী বিভাগের মূল অংশে যাই। আমরা চার্ট আকারে দেখবো জৈব যৌগকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ আর একটা হচ্ছে সাইক্লিক যৌগ। হ্যাঁ, এলিফ্যাটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ যেমন হচ্ছে ইথেন, যেখানে কার্বনের 4টা হাতই বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ হচ্ছে যেখানে মিনিমাম একটা দ্বিবন্ধন বা একটা ত্রিবন্ধন থাকবে, সেই যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। মিনিমাম একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। যেমন ইথিন, ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। আর সাইক্লিক যৌগ বা চক্রাকার যৌগগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো কার্বোসাইক্লিকটা হচ্ছে যেই চক্রে শুধুমাত্র কার্বন থাকবে, এই চক্রে শুধুমাত্র কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, সেগুলো হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ। আর এই কার্বোসাইক্লিক যৌগটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগটা হচ্ছে তোমার যে সকল যে সকল যৌগ মানে বদ্ধ শিকল বা তাদের ধর্ম হচ্ছে অ্যালিফেটিক যৌগের মতো, তাদেরকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। ঠিক আছে, যে সকল বদ্ধ শিকল যৌগের, সংখ্যাটা বলতেছি, যে সকল বদ্ধ শিকল যৌগের ধর্ম অ্যালিফেটিক যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। ঠিক আছে, যে সকল তোমার বদ্ধ শিকল যৌগের ধর্ম অ্যালিফেটিক যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। তারপর আসি আমরা অ্যারোমেটিক যৌগ। অ্যালফেটিক যৌগের উদাহরণ হচ্ছে সাইক্লোপ্রোপেন। তারপর এটা হচ্ছে একটা চক্রাকার যৌগ এবং এই চক্রে মোট 3টা কার্বন আছে। 3টা কার্বন বিশিষ্ট যৌগকে আমরা প্রোপেন বলি, তাই এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর অ্যারোমেটিক যৌগটা হচ্ছে বেনজিন এর উদাহরণ। উদাহরণটা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা দিতে হয় যে যে সকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে আসলে অ্যারোমেটিক যৌগ বলা হয়। হ্যাঁ, যে সকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। এটা হচ্ছে হাকেলের তত্ত্ব অনুযায়ী। পরবর্তীতে আমরা যখন অ্যারোমেটিক যৌগ করবো তখন এর সংজ্ঞাটা আরো ভালোভাবে আসবে।
আর হেটারোসাইক্লিক যৌগ হচ্ছে যে চক্রে তোমার বেনজিন ছাড়াও, মানে যে চক্রে কার্বন ছাড়াও অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন থাকতে পারে, সেটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো যে চক্রে কার্বন ছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার থাকতে পারে তাকে হেটারোসাইক্লিক যৌগ বলে। এই হেটারোসাইক্লিক যৌগ দুই ধরনের, একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ, আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। তো হেটারো অ্যালিসাইক্লিক যৌগের মধ্যে আছে তোমার ইথিলিন অক্সাইড। ইথাইলিন অক্সাইড, এটা হচ্ছে সেই ইথাইলিন অক্সাইডের উদাহরণ। এই CH2 বন্ড CH2, এই অংশটা হচ্ছে ইথাইলিন, আর তার সাথে অক্সিজেন যুক্ত, তাই এটার নাম হচ্ছে ইথাইলিন অক্সাইড। তো এই চক্রে কার্বন ছাড়াও কিন্তু অক্সিজেন আছে। আর হেটারো অ্যারোমেটিক যৌগ হচ্ছে থায়োফিন, এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগের উদাহরণ। এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ যেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে। তো এখানে কার্বন ছাড়াও সালফার আছে, এটার নাম হচ্ছে থায়োফিন। এই সংকেতগুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, এই যে থায়োফিন, এগুলো অনেক সময় এমসিকিউতে আসে। কোনটি হেটারো অ্যারোমেটিক যৌগ, মানে কোন যৌগগুলো অ্যারোমেটিক যৌগ। তো সুষম চাক্রিক যৌগ বা কার্বোসাইক্লিক যৌগ বা হোমোসাইক্লিক যৌগ, মানে আমি অলরেডি যেটা বলছি, যে সকল বদ্ধ শিকল জৈব যৌগের কাঠামোতে শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত তাদেরকে সুষম চাক্রিক যৌগ বা কার্বোসাইক্লিক যৌগ বলা হয়। এতে নামের আগে সাইক্লিক শব্দটা যুক্ত করতে হয় বা সাইক্লো শব্দটা যুক্ত করতে হয়। যেমন নিচে উদাহরণ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট সাইক্লিক যৌগ, তাই এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটা হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট চক্রাকার যৌগ, তাই এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, কারণ 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন। তারপরে এই চক্রটাতে মোট 5টা কার্বন আছে এবং এটা অ্যালকেনের মতো ধর্ম, তাই এটার নাম হচ্ছে সাইক্লোপেন্টেন। আর এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এই চক্রে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তারপর আসি আমরা বিষম চাক্রিক যৌগে। এই চক্রে তোমার কার্বন ছাড়াও সালফার, অক্সিজেন ও নাইট্রোজেন বিদ্যমান থাকে, তাকে বিষম চাক্রিক যৌগ বলে। তার উদাহরণগুলো আমরা দেখি। যেমন এই যৌগটার নাম হচ্ছে ফিউরান, এই সংকেতের নাম হচ্ছে ফিউরান। এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন, অলরেডি থায়োফিনের সংকেত আমরা দেখছি, ওই একই রকম। এটার নাম হচ্ছে পাইরোল, এটার নাম পিরিডিন। এই 4টার সংকেত খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পড়াই লাগবে, বাকিগুলো না করলেও চলবে। যেমন হচ্ছে পাইরান নাম, পাইরান। এখানে সংকেতটা অনেকটা বেনজিনের মতোই, একটা দ্বিবন্ধন কম আছে আর কার্বনের জায়গায় একটা অক্সিজেন আছে। হচ্ছে অক্সাজিন, বেনজিনের মতো সংকেত, একটা দ্বিবন্ধন কম আছে এবং এখানে একটা NH মূলক আছে, অ্যামিন মূলক, আর এখানে একটা অক্সিজেন আছে। এটা হচ্ছে পাইরিমিডিন, এটার সংকেত বেনজিনের মতো, শুধুমাত্র 2টা নাইট্রোজেন আছে। সবগুলো সংকেত পাওয়ার ব্যাপারে প্রথম 4টা অবশ্যই করতে হবে। আর ইথাইলিন অক্সাইডের সংকেত কিন্তু আগেই আমরা দেখছি, এই যে ইথাইলিন অক্সাইড। স্যার এই পাইরিমিডিন কি ডিএনএ এর পাইরিমিডিন? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে আরো অংশ যুক্ত থাকে, এটার সাথে আরো জি চেইন স্যার। যুক্ত হয়ে থাকতে পারে। তবে তোমরা পাইরিমিডিনের মধ্যে, ওই যে ডিএনএ পাইরিমিডিনের মধ্যে এই ধরনের একটা স্ট্রাকচার পাবা, ঠিক আছে? জি স্যার। তো এই হচ্ছে সংকেত। তো প্রথম 4টা অবশ্যই পড়তে হবে, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন, ঠিক আছে? এগুলো must be। আর অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে সকল জৈব যৌগের আকৃতি চ্যাপ্টা বলয়াকার বিশিষ্ট এবং এদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চারনশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে, ঠিক আছে? যেমন
এটা হচ্ছে একটা বেনজিনের সংকেত, এটা একটা চ্যাপ্টা যৌগ। চ্যাপ্টা যৌগ মানে হচ্ছে ধরো তোমাদের খাতার একটা পৃষ্ঠা যেরকম চ্যাপ্টা, ওই পৃষ্ঠার মধ্যেই সবগুলা কার্বন থাকবে, মানে একই তলে সবগুলা কার্বন থাকবে, চ্যাপ্টা। হ্যাঁ, এবং সেখানে সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে 4n+2 সংখ্যক। সেটা কিভাবে সঞ্চারণশীল কেন বললাম, কারণ বেনজিনের কাঠামো যেমন গোল চিহ্ন দিয়ে রাখছে এটা দেখতেছো, আবার বেনজিনের কাঠামোটাকে আমি ঠিক এভাবেও লিখতে পারি, ইলেকট্রনগুলো অবস্থান চেঞ্জ করে ঠিক এভাবেও লিখতে পারি। এটাই কিন্তু বেনজিন। তার মানে কি ইলেকট্রন তার জায়গা বারবার পরিবর্তন করতেছে, সেজন্য আমরা এই দুটা কাঠামো না লিখে আমরা একবারে এরকম গোল বৃত্ত দিয়ে লিখি। ভিতরে ভিতরে গোল বৃত্ত দেওয়ার মানে হচ্ছে এই ইলেকট্রন গুলো বেনজিন বলের মধ্য দিয়ে বারবার ঘুরতেছে, এটাকে বলা হয় সঞ্চারণশীল কাঠামো। এবং এখানে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকে, যেখানে n এর মানটা হবে 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, n এর মানটা ভগ্নাংশ হতে পারবে না। তো এখানে বেনজিনে যে কাঠামোটা দেওয়া আছে, এখানে মোট কয়টা পাই বন্ধন আছে কে বলতে পারবা? এখানে বেনজিনের যে সংকেতটা লেখা আছে, পাই বন্ধন কয়টা আছে, মানে দ্বিবন্ধন কয়টা আছে এখানে? তিনটা। তিনটা। এই তিনটা। একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এক একটা বন্ধন গঠনে মোট কয়টা ইলেকট্রন ব্যবহৃত হয়? আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম যে কোনো বন্ধন গঠনে 2টা ইলেকট্রন লাগে, তাই না? তার মানে একটা পাই বন্ধন গঠনে 2টা ইলেকট্রন লাগবে। তাহলে মোট পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে 4n+2 হচ্ছে 6। এখন তোমাকে এখান থেকে সমাধান করে দেখতে হবে n এর মানটা 0, 1, 2, 3 পূর্ণ সংখ্যা হয় কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় তবে সেটা অ্যারোমেটিক যৌগ হবে, আর যদি এটা ভগ্নাংশ হয়ে যায় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। তো এখানে যদি আমরা সলভ করি তাহলে n এর মানটা কত হবে? 1 হবে, তাই না? জি স্যার। তার মানে সে হচ্ছে একটা চ্যাপ্টা যৌগ, যার এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, মানে পাই ইলেকট্রন গুলো বেনজিন বলের মধ্যে ঘুরতেছে। এবং আমরা 4n+2 = 6 লিখে সমাধান করে n এর একটা পূর্ণ মান পাচ্ছি, 1 পাচ্ছি। 0 পাইলেও হইতো, 2 পাইলেও হইতো, 3 পাইলেও হইতো, যেহেতু পূর্ণ মান পাচ্ছি তাই এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। এগুলো হচ্ছে শর্ত অ্যারোমেটিক যৌগ হওয়ার। ঠিক আছে, যাতে এটা লেখাই আছে একটি আপনি এখানে এটা 3D না এটা বোঝাচ্ছেন? এটা 3D অবশ্যই, তবে কার্বন গুলো সব একই তলে থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি, ধরো আমাদের যে খাতারটা পৃষ্ঠা, হ্যাঁ, ওই পৃষ্ঠার মধ্যে সবগুলো কার্বন থাকবে, তবে ওদের যে পাই বন্ধন গুলো তৈরি হবে ওই পৃষ্ঠা থেকে উপরের দিকে লম্ব এবং নিচের দিকে লম্ব বরাবর পাই বন্ধন গুলো থাকবে। এবং পাই ইলেকট্রন গুলো ওই পৃষ্ঠার উপরের দিক দিয়ে ঘুরবে, পৃষ্ঠার মধ্যে না। ওই যে উপরের দিকে যে তোমার লম্ব বরাবর পাই বন্ধন তৈরি হচ্ছে, ঠিক সেভাবে, মানে অনেকটা হচ্ছে তুমি তোমার খাতার উপরে যদি একটা কলম রাখো লম্ব বরাবর, হ্যাঁ, পাশে একটা কলম রাখো লম্ব বরাবর, ওই দুইটার মধ্যে তোমার পাই বন্ধন তৈরি হবে। এইভাবে তুমি 6টা কলম বসাবা, তার মধ্যে মোট 3টা পাই বন্ধন তৈরি হবে। তো যখন আমরা তোমাদেরকে ওই যে অ্যারোমেটিক যৌগটা আবার পরবর্তীতে ক্লাসিফিকেশনের মধ্যে আসবে আবার, তখন এই 3D পিকচার দেখানোর চেষ্টা করবো আর কি। 2 ডাইমেনশনালের মধ্যে 3D পিকচার দেখানোর চেষ্টা করবো, তখন দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। অথবা তোমরা অনলাইনে সার্চে দেখতে পারো 3D পিকচার অফ বেনজিন, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কার্বন গুলো সব একই তলে, তার সাথে লম্ব বরাবর উপর এবং নিচে পাই বন্ধন গুলো তৈরি হচ্ছে, আর ইলেকট্রন গুলো ওই পাই বন্ধন বরাবর ঘুরতেছে। তো পিকচারটা 3D, বাট কার্বন গুলো সব ওই একই তলে থাকবে, এই জন্য বলা হয় চ্যাপ্টা। ঠিক আছে? জি স্যার। তো এখানে জৈব যৌগের প্রাচুর্যতার 3টা কারণ জৈব যৌগের সংখ্যা প্রায় কিন্তু 80 লক্ষ, আর অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষের মতো। তো এত প্রাচুর্যতার কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, জৈব যৌগের সমানতা, আর এটা হচ্ছে জৈব যৌগের পলিমারকরণ ধর্ম, এই 3টা। আচ্ছা, শুধু ক্যাটিনেশন ধর্মের সম্পর্কে একটু বলি। ক্যাটিনেশনটা হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু, হ্যাঁ, কার্বনের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আকার আকৃতির, হ্যাঁ, মুক্ত শিকল বা বদ্ধ শিকল তৈরি করার ধর্মকে বলা হয় ক্যাটিনেশন। যেমন ধরো, এটা যদি আমি দেখা পাই, যেমন কার্বন কার্বন যুক্ত হয়ে যেমন ইথেন তৈরি করতে পারে, কার্বন কার্বন যুক্ত হয়ে কিন্তু
প্রোপেনও তৈরি করতে পারে। এরকম যদি আমি 100টা কার্বনকে যুক্ত করি তাহলে সে অনুযায়ী যৌগ তৈরি হবে। এটা কিন্তু অন্য কেউ তৈরি করতে পারবে না, শুধুমাত্র সিলিকন কিছুমাত্র এই ধর্ম প্রদর্শন করে। এটাকে বলা হচ্ছে মুক্ত শিকল। আবার কার্বন কার্বন যুক্ত হয়ে কিন্তু তোমার বদ্ধ শিকলও তৈরি করতে পারে, এটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। হ্যাঁ, আবার কার্বন কার্বন যেমন একক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যৌগটা চেঞ্জ হয়ে যায়। আবার কার্বন কার্বন কিন্তু ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে। তো এই যে কার্বন কার্বন নিজেদের মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারতেছে, তারপর আবার মুক্ত শিকল তৈরি করতে পারতেছে, আবার বদ্ধ শিকল তৈরি করতে পারতেছে, এই জন্যই কিন্তু আসলে কার্বনের যৌগের সংখ্যা এত বেশি বা জৈব যৌগের সংখ্যা এত বেশি। এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন। আর এটা নিয়ে কোনো প্রশ্ন আছে আপনি জিজ্ঞেস করতে পারেন। এই অংশটা নিয়ে কারো কোনো এরা চারটা বন্ধন তৈরি করে না কেন? কার্বন বুঝিনি, আবার বলো। চারটা বন্ধন তৈরি করে আচ্ছা, না কেন? চারটা বন্ধন তৈরি করে না কেন এটা তুমি ভালোভাবে বুঝতে পারবা হচ্ছে যখন তুমি সংকরায়নটা করবা। তুমি দেখো আহ প্রথমে কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হয় কিভাবে বলো তো? প্রশ্নটা কে জিজ্ঞেস করলা? তাহলে তোমার সাথে কে জিজ্ঞেস করলা প্রশ্নটা? দেবরতী। আচ্ছা হ্যাঁ, শোনো, তো তুমি বলো তো কার্বন কার্বন যখন সিগমা বন্ধন তৈরি হয় তখন মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে হয়, তাই না? এটি তো শর্ত ছিল সিগমা বন্ধনের। আর পাই বন্ধন ছিল দুইটা অরবিটাল সমান্তরালে থাকবে লম্ব বরাবর, তাদের মধ্যে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন তৈরি হবে, তাই না? আচ্ছা, এখন তুমি তোমার হাত দুটাকে যদি একদম উপরের দিকে লম্ব বরাবর রাখো তাহলে তারা পরস্পর কি সমান্তরালে আছে? তুমি দুটা তোমার দুটা হাতের উপরের দিকে লম্ব বরাবর রাখো, তারা পরস্পর সমান্তরালে আছে, তখন সে একটা পাই বন্ধন তৈরি করতে পারবে, তাই না? আচ্ছা, এখন তুমি তোমার দুটা হাতকে যদি আবার আনুভূমিক বরাবর রাখো, আমি একটু এখানে ভিডিওটি দেখাই, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি আমার হাত দুটাকে এরকম আনুভূমিক বরাবর রাখি, দেখো এখনো কিন্তু তারা পরস্পর লম্ব বরাবর আছে, পাশাপাশি অতিক্রমণের ফলে আরেকটা পাই বন্ধন তৈরি হবে, ঠিক আছে? তো একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে। তাহলে আর কোনোভাবে কি পাশাপাশি সমান্তরালে রাখা সম্ভব? কারণ অলরেডি মুখোমুখি তোমার না সিগমা বন্ধন স্যার, তৈরি হয়ে গেছে। সম্ভব না। এই জন্যই কিন্তু আসলে তোমার এখানে চারটা বন্ধন তৈরি করা সম্ভব না। এটা তোমাদের যখন আমি সিগমা বন্ধন এবং পাই বন্ধন পড়াইছিলাম তখন এটা দেখাইছিলাম আর কি তোমাদেরকে। যেমন ধরো এখানে হচ্ছে এই মুখোমুখি অতিক্রমণের ফলে তৈরি হবে সিগমা বন্ধন, আবার এইদিকে তোমার লম্ব বরাবর দুইটা অরবিটাল আছে, এদের মধ্যে তৈরি হবে একটা পাই বন্ধন। আবার ধরো এটাও লম্ব বরাবর আছে তবে আনুভূমিক ভাবে, লম্ব ভাবে আছে তবে আণবিক ভাবে, এদের মধ্যে আরেকটা পাই বন্ধন গঠন করা সম্ভব। আর এখানে যে অরবিটালটা আছে এটাকে আমি কিভাবে ঘুরাই নিয়ে এসে এর সাথে যুক্ত করব? যুক্ত করা সম্ভব? সম্ভব না। পসিবল না। এটা সম্ভব না। এই জন্যই আসলে তোমার চারটা বন্ধন কখনো তৈরি হয় না। দুইটা মৌলের মধ্যে তখনই চারটা বন্ধন তৈরি করা সম্ভব না। জৈব যৌগের কার্বনের ক্যাটিনেশনের কারণ তিনটা, মূল কারণ তিনটা। একটা হচ্ছে কার্বন পরমাণুর ব্যাসার্ধ ছোট হওয়ার জন্য কার্বন সহজে পরস্পরের সাথে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। তার খুব ছোট, তার খুব কাছাকাছি থাকতে পারে, এর ফলে কিন্তু এদের এই তিনটা বন্ধন তৈরি করা সম্ভব। আবার কার্বনের যে তড়িৎঘাতকতা মান, এটা দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম এবং ফ্লোরিনের গড় মানের প্রায় সমান, মানে মাঝামাঝি এদের যে তড়িৎঘাতকতা, ফলে সে সমযোজী বন্ধন তৈরি করতে পারে প্রচুর পরিমাণে। আর কার্বনের মোটামুটি ইলেকট্রন আসক্তি বিদ্যমান, খুব বেশিও না আবার কমও না, মোটামুটি ইলেকট্রন আসক্তি বিদ্যমান, ফলে সে সহজে এই সমযোজী বন্ধন গঠন করতে পারে এবং একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গঠন করতে পারে, ঠিক আছে? এগুলোই হলো জৈব যৌগের ক্যাটিনেশন। জিজ্ঞেস করতে পারো। তার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা এই পর্যন্তই।
তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আর আসসালামু আলাইকুম। আসসালাম। একটা জিনিস হচ্ছে তোমরা ক্লাসের এই জিনিসগুলো একটু আবার পড়বা, যে বই ফলো করানো সেই বই পড়বা, তাহলে জিনিসগুলো ভালো মনে থাকবে। আর যেগুলো লেখার সামনে যখন আসবে বিক্রিয়াগুলো, সেগুলো অবশ্যই যে খাতায় লিখবা, তাহলে এগুলো ভালোভাবে মনে থাকবে।